আমার স্বামী আবির আজকে বিকেলে বিদেশ থেকে আসবে, আর এদিকে আমার শাশুড়ি আর ননদ মিলে আমাকে বাবার বাড়ি পাঠাতে যাচ্ছে। 2 বছর সে প্রবাসে ছিল। শাশুড়িকে সকালে চা দিতে যাওয়ার সময় ঘরের বাইরে থেকে শুনতে পেলাম তিনি তার মেয়েকে বলছেন, জামাইকে বলো হাসপাতালে একটা বেড খালি করতে, আমি হাসপাতালে ভর্তি হব, অন্তত সপ্তাহখানেক সেখানে থাকবো। আবির আসার পরে সেখানে পাঠিয়ে দিবি। আগুন আর ঘি যেন কাছাকাছি না থাকে। তোর বাপ ওই মেয়েকে পছন্দ করে আবিরের সাথে বিয়ে দিয়েছিল, আবিরের পছন্দ ছিল না। তোর বাপ যেহেতু বেঁচে নেই, এখন ওই মেয়েকে বিদায় করতেও সময় লাগবে না আমার। পাশে থেকে আমার ননদ বলে উঠলো, তোমাকে কেন হাসপাতালে থাকতে হবে মা? তুমি অনামিকার মামাকে বলো ওকে এসে নিয়ে যায় যেন। ও চলে গেলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না? ভাইয়া আসলে নতুন মেয়ে দেখা শুরু করো। এই মেয়েকে আমার পছন্দ না, সবসময় বেশি বলছে। তোমার ছেলেকে তোমার কাছে থেকে দূরের মানুষ বানিয়ে দেবে, দেখো মা। শাশুড়িও তাল মিলিয়ে বলে ওঠেন, সেদিন শুনলাম আবিরকে বলছে এটা লাগবে ওটা লাগবে। এখানে এসে থেকেছে কয়দিন, এখানে এসে কোনো কিছুতে হাত লাগাতে দেয় না আমাকে। এই মেয়ে আমার সংসার আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। এত সব আমি কিছুতেই বরদাস্ত করব না। আমার ছেলের কাছে থেকে ওকে আলাদা করেই ছাড়বো। আমার কথা শুনে যেন আমার পায়ের তলার মাটি একদম সরে গেল। আবিরের থেকে আমাকে আলাদা করতে চায়। কি ক্ষতি করেছি আমি তার? কেন এমন করতে চাইছে? রাজ্যের চিন্তা যেন আমার মাথায় এসে ভর করলো। নিজেকে সামলে নিয়ে দরজায় নক করতে এই দুজন চুপ হয়ে গেল। ভেতর থেকে আম্মা জোরে বলে উঠলেন, কে? আম্মা, আমি চা নিয়ে এসেছিলাম, ভেতরে আসো। চা নিয়ে ভেতরে যেতেই আমার ননদ রুম থেকে বেরিয়ে গেল। আম্মাকে চা দিয়ে নিজের রুমে চলে আসবো, তখনই তিনি আমাকে পেছন থেকে ডাক দিলেন। আমি কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। আম্মা চায়ে চুমুক দিয়ে কাপটা হাতে রেখেই বললেন, অনেক দিন তো হলো এখানে এসেছো, তোমাকে তো উঠিয়ে নিয়ে আসা হয়নি। আমি তোমার মামাকে ফোন করে বলে দিচ্ছি তোমাকে যেন এসে নিয়ে যায়। আবির আসলে ওকে তোমাদের বাড়ি পাঠিয়ে দেব। ওর সাথে এখানে এসে আবার কয়েকদিন থেকে যেও, অনুষ্ঠান করে তোমাকে নিয়ে আসবো একেবারে, কিন্তু তার জন্য সময় লাগবে একটু। আমি মাধ্যমের মতো মাথা ঝাঁকালাম। আম্মার দুই সময় দুই রকম কথা আমার ভেতরে ঝড় তুলেছে। আবিরের সাথে আমার সংসার কি সত্যিই ভেঙে যাবে? আমি তো আম্মাকে আমার মায়ের মতো ভালোবেসেছিলাম। ওনাকে দেখতে ইচ্ছা করলেই চলে আসতাম। উনি আমার সাথে ভালোভাবেই মিশতো, ভালোবাসতো আমাকে, কিন্তু হঠাৎ এত পরিবর্তন আমাকে যেন 10 তলার ছাদ থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। আমি অল্পতেই ভেঙে গুড়িয়ে যাওয়ার মেয়ে নই, তবুও নিজের সংসারের কথা চিন্তা করে ভীষণ ভয় লাগছে আজ। আম্মার সাথে কথা শেষ করে নিজের রুমে চলে আসলাম। খুব কান্না পাচ্ছে আমার। আম্মার সাথে কি খোলামেলা কথা বলতে চাওয়া উচিত হবে? মা মারা যাওয়ার পরে মামার বাড়িতে মানুষ হয়েছে। মামিও কোনোদিন স্বার্থ ছাড়া ভালো ব্যবহার করেনি। মামা অত্যন্ত ভালো মানুষ। উনি ভালোর জন্যই হয়তো ওনার উপর ভরসা করে বিয়েটা করেছিলাম। আমাকে পছন্দ করেছিলেন আমার শ্বশুর আব্বা। নিজের ছেলে বিদেশে থাকা সত্ত্বেও ফোনেই সবাইকে সাক্ষী রেখে ভিডিও কলে আমাদের বিয়ে দিয়েছিলেন। রুমে এসে খুব খারাপ লাগছে। কোনো কিছু বুঝতে না পেরে মামাকে কল দিলাম। 2বার রিং হতে মামা কল রিসিভ করলেন। আমি জোরে একটা শ্বাস টেনে বললাম, মামা। মামা হয়তো ব্যস্ত ছিলেন, চারপাশে মানুষজনের উপস্থিতি বোঝা যাচ্ছে। মামাকে ডাকতে তিনি তড়িঘড়ি করে আমার ডাকে জবাব দিয়ে বলে উঠলেন, কেমন আছিস রে মা? জামাই বাবার কি খবর, কখন আসবে? মামা, আমার শাশুড়ি তোমাকে কল দিয়ে হয়তো আজ আসতে বলবে, তুমি একদম আসবে না। কেন, কিছু হয়েছে? মামা, শাশুড়ি হয়তো আমাকে পছন্দ করছে না। তোর শাশুড়ি? আমার বিশ্বাস হচ্ছে না অনু, তোর শাশুড়ি তো খুব ভালো মানুষ। তুই কি করেছিস? ভুল করলে মাফ চেয়ে নে মা। ওনাকে মায়ের মতো ভালোবাসবি, সম্মান করবি। মামা, আমি কিছুই করিনি। এর আগে উনি আমার সাথে খারাপ ব্যবহার করেননি। একটু আগে আমার শাশুড়ি আর ননদ আমাকে নিয়ে কথা বলছিলেন, আমাকে বাড়িতে পাঠিয়ে দিতে চাইছেন। মামা, আমার শাশুড়ি তোমাকে ফোন দিলে তুমি এসো না। তুমি একদম ভয় পাস না মা। মামার সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। আমার ননদ নিশিতা এসে দরজার কাছে দাঁড়িয়ে বলল, আম্মা তোমাকে ডাকছে। এখনই ডাকছে? হ্যাঁ। নিশিতা আবিরের ছোট বোন হওয়া সত্ত্বেও আমাকে কখনো ভাবি বলে না। আমি এটা নিয়ে কিছু বলি না। এই জীবনে যতটুকু সম্মান পেয়েছিলাম এটাই অনেক। তবে এটা আমার ভাগ্যে টিকবে কিনা সেটা নিয়ে সন্দেহান। আমার রুমে দরজায় গিয়ে নক করতে তিনি ভেতরে প্রবেশের অনুমতি দিলেন। ভেতরে ঢুকে দেখতে পেলাম তিনি আগের মতোই বিছানাতে বসে আছেন। আমাকে দেখেই ডেকে বসতে বললেন। নিজেকে কেমন পুতুল পুতুল লাগছে, যে যা বলছে তাই শুনছি। তবুও কি আমার সাথে কেউ ভালো হতে দেবে না? আম্মার সামনেই বিছানায় গিয়ে বসলাম। তিনি হাতের বাঁ পাশ থেকে 2টা শপিং ব্যাগ দিয়ে বললেন, এগুলো তোমার জন্য আনা হয়েছিল, বাড়ি যাওয়ার সময় নিয়ে যেতে ভুলো না। এখানে একটা শাড়ি আর 3টা 3 পিস আছে। আম্মা, আজই যেতে হবে আমার? মানে উনি তো আজই আসছেন, আর আমি ওনাকে সরাসরি দেখেও নি কখনো। আজ ওই বাড়ি গেলে উনি রাগ করবেন না? সেসব আমি দেখে নেব। তোমার মামা এলে তুমি চলে যেও। আমি আবারও বাধ্য মেয়ের মতো মাথা নাড়লাম। আমি সর্বদা শান্তশিষ্ট মেয়ে, ঝামেলা আমার কোনো কালেই পছন্দ ছিল না। জোর জবরদস্তিতেও আমি নই। আমি বিশ্বাস করি যে যেটা আমার জন্য সৃষ্টিকর্তা রেখেছেন সেটা আমারই থাকবে। ভালো কিছু পাওয়ার জন্য চেষ্টা করা যায়, কিন্তু জোর করে ভালোবাসা অন্তত পাওয়া যায় না। যাও, রুমে গিয়ে তোমার ব্যাগ গুছিয়ে নাও। আম্মার কথায় রুম থেকে বাইরে চলে আসলাম। বের হতেই দেখি 5-6 জন লোক বড় বড় ডালা করে সবজি, মাছ, মাংস নিয়ে এসেছেন। আম্মা বাহিরে এসে সবাইকে রান্নাঘর দেখিয়ে দিলেন। আমাকে
আমাকে ছাড়া সবাই এই বাড়িতে কত আনন্দ করবে ভাবতে বুক ভারী হয়ে আসছে। নিজেই নিজেকে প্রশ্ন করলাম, আমাকে কি ভালোবাসা যায় না? কেন সবাই এত দূর দূর করছে আমাকে? নিজের জন্য বরাদ্দকৃত রুমে এসে জামা কাপড় সব গুছিয়ে ব্যাগে নিলাম ঠিকই, কিন্তু আমাকে আগে থেকে বলে রাখা নিশ্চিত ছিলাম মামা আসবে না। সবাইকে দেখাইতে ব্যাগটা গুছিয়ে নিলাম। ব্যাগ গুছিয়ে খাটের পাশে রেখে দিলাম। বাড়িতে কোথায় কি হচ্ছে সেটা দেখতে থাকলাম। রান্নাঘরে সবাই কাজ করছিল, আমিও সেখানে দাঁড়িয়ে কাজ করা দেখছিলাম। আমাকে কেউ কিছু করতে দিচ্ছে না। কাজের জন্য কয়েকজনকে নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি দেখে যা বুঝলাম, আজকে আমাকে ছাড়া বড়সড় অনুষ্ঠান বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অনু মা। মামার গলা শুনে পিছন ফিরে তাকাতেই দেখি মামা মিষ্টির প্যাকেট নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। নদীর বাঁধ ভেঙে যাওয়ার মতো কষ্টগুলো যেন সবকিছু ভেঙে চুরে বাহিরে আসতে যাচ্ছে। মামাকে এতবার নিষেধ করার পরেও মামা কেন আমার কথা শুনলো না? মামা চায় না আমি সংসার করি। গল্পটা ছিল তানিয়া মাহিয়াপুর জীবন থেকে, পর্ব 1।